খেয়াল করবেন। এই যে কিনা সবাই আপনাকে পরামর্শ দেবে, কিন্তু আমরা হিডেন কিছু জিনিস আমাদের রয়ে যায়। হিডেন জিনিসটা কেমন? ভ্যাকসিনটার কথা বলছে আপনাদের প্রকল্প পরিচালক মহোদয়, ভ্যাকসিনটার কথা বলছে, কিন্তু ভ্যাকসিনটার গুরুত্বটা কি সেটা কি আমরা অনুধাবন করতে পারি? যদি গুরুত্বটা অনুধাবন না করতে পারি তাহলে কিন্তু আমরা ভ্যাকসিন দিয়ে মজা পাবো না, মানে আপনি হয়তো দায় সারা দিবেন। গুরুত্বটা কেমন? এখানে কারো গরু এফএমডিতে আক্রান্ত হয়েছে, খুরাই রোগে আক্রান্ত হয়েছে, এরকম কেউ আছে? আছে তো, আছে না? খুরাই রোগে আক্রান্ত হয়েছে। দুধাল গরু, হ্যাঁ না না ঠিক আছে, দুধাল গরু, আপনার কি দুধাল গরু ছিল না দুধ ছাড়া গরু ছিল? বাছুর ছিল। বাছুর হলে অনেক সময় ছোট বাছুর হলে মারা যায়, বড় গরু হলে কিন্তু হ্যাঁ মারা যায়। ওই যে হার্টের মাসেলকেও এফেক্ট করে ফেলে, তো এই জন্য ও মানে খুঁড়াইতে পারে না। কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, কারো যদি খুঁড়াই রোগে আক্রান্ত হয় গরুটা, ওই গরুটা আপনার কিন্তু ওই যে দুধ যেটা দিত আগের পরিমাণে পরের বিয়ানে কিন্তু আর দুধ আসে না। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? মানে খুঁড়াই রোগে বড় গরুগুলো বেঁচে যায়, মানে সমস্যা হয় যেটা ও পার্মানেন্টলি একটু দুর্বল হয়ে যায়। যেটা হচ্ছে যে আপনার যদি ওই সার থাকে তাহলে আপনার যে টার্গেট অনুসারে বাড়ার কথা সেটা বাড়ে না, আর যদি আপনার গাভী গরু থাকে তাহলে দুধ মানে আপনি হয়তো 10 লিটারের একটা টার্গেট আছে বা 12 লিটারের টার্গেট আছে, হয়তো আগের বিয়ানে 12 লিটার পাইছেন, কিন্তু পরবর্তীতে এই রোগটা হওয়ার পরে দুধটা কিন্তু আর স্বাভাবিকভাবে ওঠে না। এটা যদি শুধু পুরা রোগের দানা, আপনার ব্রুসেলা হইলে এটা বাচ্চা যে অ্যাবর্শন হয় 6-7 মাসে অ্যাবর্শন হয়, এটা আমরা খেয়াল করি না, মনে হয় যে বাচ্চা পড়ে গেছে কোনো কারণে, হয়তো মানে আপনারা পল্লী চিকিৎসক কারণে নিয়েছেন, ওনারাও হয়তো এই করার জন্য বলছে যে দুটাঘাতি খাইছে কিনা, মানে ব্যথা পাইছে, আঘাত পাইছে কিনা, তারপরে কি অন্য গরুতে ডিস্টার্ব করছে কিনা, এই জাতীয় কিন্তু আমাদের যে জগদীশ একটা প্রকল্পের মাস্টারনি ছিল, ও গিয়ে টেস্ট করতে ব্রুসেলা আছে কিনা। ব্রুসেলা হলে এটা 6-7 মাসের থেকে অ্যাবর্শন। আবার দেখেন ম্যাস্টাইটিস মানে উলানকুলা, এই উলানকুলা রোগটা যদি হয় দেখেন উলানটা কিন্তু অনেক সময় ইনঅ্যাক্টিভ হয়ে যায়, পয়সা যায় সেটা তো শেষ, পয়সা গেলে তো গাড়িটা বিক্রি করে দিতে হয়, কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এখন এই 4টা কোয়ার্টারের মধ্যে যদি আপনার 12 লিটার দুধের গরু আপনার যদি একটা কোয়ার্টার ইনঅ্যাক্টিভ থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনি 9 লিটার দুধ পাবেন। ও কি খানা কম খাবে? তাহলে আপনার খরচ কিন্তু একই, কিন্তু দুধ আবার অ্যাভারেজে আপনি 3 লিটার কম পাচ্ছেন। তাহলে আমি এই তথ্যগুলো দিয়ে যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, আমাদের চিকিৎসার ভরসায় থাকা যাবে না। মানে আপনি যে চিন্তা করবেন যে আমি রোগ হলে চিকিৎসা করব, ওই ভরসায় থাকলে আপনি লস খাবেন। আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আপনার খামারে যাতে রোগ বালাই না আসে, তার জন্য যে কাজ করা দরকার, একটা মাধ্যম ভ্যাকসিন, তাহলে এই ভ্যাকসিনগুলো দিয়ে রাখতে হবে, একটা মাধ্যম ভ্যাকসিন। আরও কারণ আছে, সেগুলি আপনাদের সাথে টাইম টু টাইম আলাপ করবো। এই যে ভ্যাকসিন দেওয়ার যে আমরা আপনাদের কাছে মাঝে মাঝে গিয়ে মানে ভ্যাকসিনের কথা বলি বা ইয়ে করি, গুরুত্বটা আপনাকে বুঝতে হবে যে ভ্যাকসিন দিলে শুধুই রোগটা প্রতিরোধ হবে তা না, আপনার রোগটা প্রতিরোধ হবে এবং আপনার প্রফিটেবিলিটি বাড়বে। আর আমাদের এখন কিন্তু শুধু উৎপাদন বাড়াইতে হবে না, উৎপাদনশীলতা বাড়াইতে হবে। এই বিষয়টা কেমন, এটা কি আপনারা বুঝতে পারেন? উৎপাদনশীলতা বুঝছেন কিনা? উৎপাদন বাড়াইলেই হবে না, শুধু উৎপাদনশীলতা বাড়াইতে হবে। এটা আমি একটু উদাহরণ দিয়ে বলি। যেমন এই ভাই উনি চাচ্ছে যে 40 লিটার দুধ উৎপাদন করবে ডেইলি। উনি দেশি গরু ওনার বাড়িতে পছন্দ করো, তাহলে এখন যদি উনি দেশি গরু পোষে তাহলে 40 লিটার দুধ উৎপাদন করতে কয়টা গরু পুষতে হবে? মিনিমাম 15টা। কিন্তু সেই ক্ষেত্রে দেখেন ওনার লেবার 15টা গরু পুষতে লেবার কি পরিমাণ লাগবে, খানা কি পরিমাণ লাগবে, ম্যানেজমেন্ট, জায়গা কি পরিমাণ লাগবে। উনি কিন্তু 40 লিটার। আবার পাশের ভাই চিন্তা করতেছে যে আমারটা তো জায়গা নাই, ছাদে একটু জায়গা আছে, আমি 4টা গরু পুষবো, যাতে 10 লিটার করে দুধ দিলে 40 লিটার হয়ে যায়। যত্ন আজকে একটু বেশি করবো, ঘাসও তাহলে 10টা, মানে যতই ছোট গরু হোক, যতই দেশি গরু, 15টা গরুর ঘাস আর 4টা গরুর ঘাস ডিফারেন্স আছে না? 4টা গরু তো নিশ্চয়ই কম লাগবে, ম্যানেজ করতেও কম সময় লাগবে। তাহলে এইরকম যে এটা হচ্ছে যে গাভীর উৎপাদনশীলতাটা বাড়ছে। যেমন ওই যে 3 লিটার করে দুধ দিতে 2.5 লিটার, 3 লিটার দেশি গরু 2.5 লিটার, কিন্তু আপনি যদি শঙ্কর জাতের গাভী পোষে 10 লিটার দুধ দিচ্ছে, সেটা উৎপাদনশীলতা বাড়ছে না? আবার উনি তো 4টা পুষতেছে, আরেক ভাই দেখেন আরেকটু অ্যাডভান্স চিন্তা করতেছে যে আমি 4টাই পুষবো, আমার যেন প্রতিটা গাভী 15 লিটারের উপরে দুধ দেয়।
তাহলে এরকম যদি হয় তাহলে তো ওনার উৎপাদন 60 লিটার হয়ে গেল। এটা হচ্ছে উৎপাদনশীলতা। তাহলে আমাদের শুধু উৎপাদন বাড়ালে হবে না, গাভীর উৎপাদনশীলতাটা বাড়াইতে হবে, মানে আমার কর্মদক্ষতাটা বাড়াইতে হবে, এই জিনিসটা। তাহলে আমি যেটা বলার জন্য উঠছিলাম যে রোগ প্রতিরোধটা আমরা কেন করব, আপনাদের গুরুত্ব কি? আপনারা তো শুধু বলেন যে রোগটা ভালো হইলেই হলো। রোগটা ভালো হইলে হইলো না, কারণ আপনি যে বিজনেস করতেছেন, গাভী নিয়ে আপনি গাভীর দুধ দিয়ে আপনি ব্যবসা করতেছেন, আপনার এটা মানে হাইসা খেলে ফেলে দেওয়ার ইয়া হয়। আপনার যদি এটা একটা সংকট জাতের গাভী যদি 5 লিটারের কম দুধ দেয়, আপনি তো খানা পিনা প্রচুর দিতেছেন, এটাকে রাইখে আপনার অতটা পোষাবে না। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে অন্তত 10-12 লিটার 15 লিটার দুধ যেন দেয়। সেটা করার জন্য আপনাকে যেটা ইয়ে করতে হবে, একটা কারণ হচ্ছে যে রোগ বালায় যাতে আক্রান্ত না হয়। রোগ বালায় আক্রান্ত হলে অনেক সময় আমরা চিকিৎসা করে ভালো করি, কিন্তু উৎপাদনশীলতাটা ওই পর্যায়ে আবার যায় না। এই কারণে আপনাদেরকে সঠিকভাবে একটু ভ্যাকসিনটা দিয়ে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রোগ বালায় যাতে না আসে, যে কাজ করার কথা সেগুলি আপনারা একটু করবেন। এটুকুন আবেদন রাখতেছি এই পর্যায়ে, এটুকু। ধন্যবাদ। যেহেতু আপনারা এখন গরু কিনবেন, অনেকেই যেহেতু চেক পেলে আপনারা গরু কিনবেন, গরু পালনের বিষয়ে এবং গরু ক্রয়ের বিষয়ে সুস্পষ্টমূলক দিক নির্দেশনামূলক পত্র রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই প্রকল্প পরিচালক আমাদের জনাব তোফায়েল আহমেদ স্যার, দুগ্ধঘাটতি দুগ্ধ সমবায় কার্য সম্প্রসারণ প্রকল্প সভাপতি ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে তো আনঅফিসিয়ালি অনেক কথা বলছি, আরও কিছু কথা এখন বলবো। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি একটু আগে যে আমাদের বিশেষ অতিথি প্রাণী সম্পদ কর্মকর্তা আপনাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন, এগুলো একটু আপনারা মনোযোগ দেবেন এবং ভবিষ্যতে ওনার সাথে আপনারা যোগাযোগটা রাখবেন, ঠিক আছে? পরামর্শের জন্য, বিভিন্ন পরামর্শের জন্য সহযোগিতা করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার বন্ধুবর, আমার ব্যাটসম্যান, এই বিভাগের বিভাগীয় প্রধান আমার এই পাশে আছেন আমাদের জেলা সহ অফিসার, তিনি এই প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আমাদের এই জেলার প্রধান সমন্বয়কারী, প্লাস আপনাদের আমার এখানে উপজেলা সমস্যা আছেন আর আমার সমবায় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তো প্রথম কথা হচ্ছে যে কোনো কাজের একটা মোটিভেশনাল দিক থাকে, একটা তো অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা হচ্ছে, মোটিভেশনাল দিকও আছে। আপনি কোন পেশা বেছে নেন, সব পেশাই মূল্যবান, কোনো পেশাই ছোট নয়, কিন্তু আপনারা জানেন কি আপনার এই পেশাটার সাথে একটা ধর্মীয় অনেক বিষয় জড়িত আছে। এবং আমি আমার নিজের অ্যানালাইসিস, বেশিরভাগ নবীরা ছিল তো রাখাল ছিল, বেশিরভাগ নবীরা তাই না, রাখাল ছিলেন, এবং তারা পশু পাখি বা এই যথেষ্ট প্রাণীদের নিয়ে সময় কাটেছে। এবং এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, নবীদেরকে আল্লাহ অনেক ধৈর্যশীলও করছেন এই ট্রেনিং। তো আপনারা কিন্তু ওই ধৈর্যের প্র্যাকটিসে আছেন। এইটা এমন একটা পেশা, আপনি লাভ দিয়ে গরু কিনে 1 বছরের মধ্যে লাভ করে ফেলবেন, এই আশা করাটাও ঠিক না। প্রথম 2 বছর কিন্তু স্ট্রাগল করতে হবে, তারপর ধীরে ধীরে আপনি লাভের চিন্তা করবেন। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম বা এরকম কয়েক বছর যাওয়ার পর আপনি লাভের চিন্তা করবেন। তাহলে প্রথম দিকে কি করতে হবে? ইনভেস্টমেন্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে, ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। আর যেহেতু এটা লাইবিলিটি, প্রাণী, আমার বক্তব্য এর আগে বলছিলাম না যে এই বাচ্চাকে যেমন ভালোবাসে, ও আপনার সন্তান, এটাকে আপনার সন্তান ভাবতে হবে, আপনার পরিবারের একজন ভাবতে হবে। আমি সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়েছি, খামারিদের ঘরে ঘরে গিয়েছি, গরুর সাথে কথা বলছেন, গরুর ভাষা বোঝার চেষ্টা করছি, ও কি বলতে চায়, ও কি চায়। গরুরও শরীরের ভাষা আছে, তার এক্সপ্রেশন প্রকাশ আছে, সেটা দেখে বুঝতে হবে আপনাকে ও কি চায়। ওই ভাষাটা যে না বুঝবেন সে ভালো খামারি হইতে পারবেন না। এবং আমাদের একটা কথা প্রচলিত আছে, একজন ভালো খামারি গরু কখনো মারা যায় না সাধারণত, কারণ সে গরুর ভাষা বুঝে সে অনুযায়ী তাকে যত্ন নেয়। তারপর অনেক টেকনিক আছে, যেমন আপনাদের মধ্যে এক সমবায় আমাকে ফোন দিছে, বলতেছে যে স্যার আমাদের তো 1,60,000 দিচ্ছেন, খাবারের যে 40,000 টাকা পরে যাওয়ার কথা ওগুলো তো এখন দেন নাই, আমার গরুর তো আজকে খাওয়াইতে পারি না।
তা আমার শোনার পরে এত রাগ হয়েছে, আমি বললাম আপনার ছেলে মেয়ে কয়জন? উনি একজন মহিলা ছিলেন, আপনার ছেলে মেয়ে কয়জন? তার ছেলে মেয়ে 2 জন। বয়স কত? এত? ওরা খাইছে আজকে দুপুরে? খাইছে। ওরা খাইলো, আর এটা আপনার সন্তান না? সেটার টাকা আছে আপনার কাছে, ওরা নিজের সন্তানের জন্য খরচ করতেছেন, আর এই বাসের টাকা আপনি খাওয়ান নাই টাকার অভাবে। আপনার মতো লোককে এই প্রকল্পের দরকার নেই, আপনার মতো লোক এই ধরনের পেশায় আসলে দরকার নেই। আমি এইভাবেই বলি, আপনি খুবই অমানবিক একটা কাজ করছেন। যে প্রাণীটা সে আপনার সাথেই বড় হচ্ছে, আপনার বাসায় বড় হচ্ছে, আপনি খাইছেন, সে না খেয়ে আছে, সেই সামর্থ্য নাই আপনি বলতেছেন, তাহলে আপনার মতো লোক প্রকল্পের দরকার নেই। আপনি যে 1,60,000 ওটা ফেরত দিয়ে দেন। হ্যাঁ, আপনার মতো দরকার নেই। আপনাকে আমি নতুন লোক সিলেকশন করে নতুন খাবার সিলেকশন থাকি। খাবার করতে গেলে এই বিনিয়োগটা আপনার লাগবে। ওর যা দরকার, যখন দরকার ওটা আপনাকে খাওয়া দরকার। একটা সুষম ডায়েট, যেটা এই ডাক্তাররা বলে দেবেন, কি ডায়েট খাওয়াতে হবে। আপনি একদিন খাওয়াবেন, 2 দিন এই ডায়েট মানবেন না, হবে না। তারপর আপনি খাওয়াবেন খালি দানাদার খাবার, আর ঘাস খাওয়াবেন না, হবে না। আপনার এই গরুর প্রধান খাবারই তো ঘাস, প্রায় 60% খাবারই তার ঘাস। কিন্তু দেখা যায় আপনার ঘাস চাষের জমি নাই, ঘাস খাওয়ার নাই, অন্য খাবার ইচ্ছা মতো পেট ফেলে খাওয়াইছেন, লাভ নেই। আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ঘাস খাওয়ালে যে পরিমাণ তার এনার্জি, তার শরীরে যে পুষ্টিটা হবে, খাওয়ার সারাদিন খাওয়ালে এই পুষ্টি হবে। ঠিক আছে, এটা বুঝতে হবে আপনার। আবার এই আপনি ভালোবাসা দিবেন সন্তানের মতো, সঠিকভাবে খাওয়াবেন, ও আপনাকে বেনিফিট দেবে, লাভ দেবে। পৃথিবীতে কোনো কিছু ফ্রি হয় না, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় না। আমি আপনাকে ভালো ব্যবহার করবো, সালাম দেবো, আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম বলতে হবে। আপনাকে বলতে হবে। আমি আপনার উপকার, আপনার মন থেকে আপনি আমার জন্য দোয়া করবেন, আপনারও একটা বিনিময় কিছু দিতে হবে। আমি আপনাকে একটা গিফট দিব ওনাকে, উনিও নিশ্চয় আমাকে একটা গিফট দিতে হবে। এটা সাধারণ ভদ্রতা। আমি মেহমান বলে মেহমানদারি করা শুনলাম, আপনার কাছে মেহমান আসছে, আপনি খাওয়ালেন। মেহমান কি খালি হাতে যায়? মেহমানেরও দায়িত্ব কিছু নিয়ে যাওয়া। এই পৃথিবীটা এরকম গিভ এন্ড টেক। ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। গরুকে ভালোবাসা দিবেন, ও আপনাকে দুধ মাংস দিয়ে আপনাকে হেল্প করবে। ইভেন কি গরুর গোবরটাও উপকারী। জৈব সার, বায়োগ্যাস, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট সার হয়। গরু থেকে কিন্তু আবার আমাদের মিথেন গ্যাস সিক্রেশন হয়। গ্যাস, গোবর বা তার শরীরে বিভিন্নভাবে যে বাতাস বের হয়, মিথেন গ্যাস সিক্রেশন, যেটা গ্রিন হাউস গ্যাস, যেটা পরিবেশকে দূষিত করছে, কার্বন বাড়াচ্ছে। কার্বন ইমিশন হ্রাস করার জন্য আমরা কি করব? সার বানাই ফেলবো, জৈব সার, বায়োগ্যাস বানাবো, ভার্মি কম্পোস্ট সার বানাবো। এটার উপর আপনাদেরকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা রাখছি। আপনারা যদি আগ্রহী হন যে এই বিষয়ে ট্রেনিং চান, আমরা ট্রেনিং এর ব্যবস্থা রাখছি। ট্রেনিং চান, করতে চান এগুলো? তারপরে আপনি আসেন, আপনার সমবায় সমিতিটা বুঝতে হবে। এই বিষয়ে ডিসিও এবং টিসিও আপনাদেরকে পরবর্তীতে আরো বুঝাবে। একটা সমবায় সমিতি যে আপনারা নিয়মিত সঞ্চয় জমা দিচ্ছেন না, প্রতি মাসে মাসে 500 করে মিনিমাম জমা দিতে হবে। যার সামর্থ্য আছে 1000, 2000 করে জমা দেবে। এটা আপনাদেরকে পাস বই থাকবে, ম্যানেজিং কমিটি করবে, একটা পাস বই করে সবাইকে দিয়ে দেবে। আর আপনাদের রেজিস্টার এটা এন্ট্রি করবে, কে কয় টাকা জমা দেবে। তারপর এই টাকাটা, কয়েক লাখ টাকা, এটাকে বিনিয়োগ করবে, বিভিন্ন কাজে বিনিয়োগ করে এটা ব্যবসায় কাজে খাটাবেন, লাভ করবে। লাভ করে ওই টাকাটা সবার মাধ্যমে লভ্যাংশ বন্টন করবে। মানুষ যখন দেখবে সমিতি করে সঞ্চয় রাখছি, বিনিয়োগ করছে, বিনিয়োগের লাভ হচ্ছে, বছর শেষে লাভ পাচ্ছে, নিয়মিত অডিট হচ্ছে, অডিটের পর লাভ হচ্ছে, তখন আরো বেশি টাকা দিবেন না আপনি? শেয়ারের টাকাও থাকবে, সঞ্চয়ের টাকাও থাকবে, উল্টা লাভও পাবে। আবার যখন আপনার দরকার হবে আপনি সমিতি থেকে লোন নিতে পারবেন, আপনার সঞ্চয় টাকা থেকে আপনি লোন নিতে পারবেন। তাহলে অনেক সুবিধা। এইটা হলো সমিতি করার সূত্র।
এই বিষয়ে আমরা একটা ট্রেনিং করি সমবাদ ব্যবস্থা অলরেডি একটা ট্রেনিং করছি না? হ্যাঁ, আপনাদের বাকিরাও যদি আগ্রহী থাকেন আপনারা নাম দেন, আমি ট্রেনিং ব্যবস্থা করব। আচ্ছা, আপনাদের দুগ্ধ মার্কেটিং নিয়ে একটা বড় সমস্যা, যেটা অলরেডি আমাদের মধ্যে বলেছেন। মার্কেটিং সমস্যার অনেকগুলো মানে আপনারা সমাধানে উদ্যোগ নিতে পারেন। কিছু উদ্যোগ তো উনি বললেন। এর পাশাপাশি আমরা আপনাদের দুগ্ধ প্রোডাক্ট তৈরি ট্রেনিং এর ব্যবস্থা রাখছি। এই প্রকল্পের শুরুতে কিন্তু এই ট্রেনিং গুলো ছিল না। আমি যা বললাম, বার্মি কম্পোস্টের ট্রেনিং ছিল না, বায়োগ্যাসের ছিল না, এই যে দুগ্ধ প্রোডাক্ট তৈরি ট্রেনিং ছিল। আমি বিভিন্নভাবে যে লাইসেন্সের সাথে আলাপ করছি, আরো বিভিন্ন দপ্তর মানে যারা এই নিয়ে কাজ করে তাদের সাথে আলাপ করছি, তাদের করে এটা পিআইসি মিটিং উঠাইছি, পিএসসি মিটিং উঠাইছি, মন্ত্রণালয়ে উঠাইছি, সংশোধন করছি, ডিপি সংশোধন করে ওখানে অ্যাড করছি। যেখানে এই যে এলইডি প্রজেক্ট অনেকটা কেটে দেবো, আমার প্রজেক্টও কাটছে, কিন্তু আমি এই ট্রেনিংগুলো সরকারকে বুঝে রাজি করে অ্যাড করছি। ট্রেনিংটাতে সুবিধা হলো আপনি যখন ট্রেনিং পাবেন এবং ট্রেনিংয়ের সাথে যদি কোনো যন্ত্রাংশ সাপোর্ট পান, আপনি যখন আধুনিক যন্ত্র কিনে ওইটা দিয়ে প্রোডাকশনে যান, এটা কোয়ালিটি ভালো হবে না? আর এটা পর্যটন এরিয়া, বিভিন্ন পর্যটন স্পটে আপনি আপনাদের লোক ফিট করে এটা বিক্রি করার ব্যবস্থা করতে পারেন। এই সুযোগ আপনাদের সবচেয়ে বেশি এই এলাকায়। এবং মিরেশ্বরায় চয়েস করার পিছনে এখানে লাইভস্টক ডিপার্টমেন্টের ভূমিকা আছে। আমি কিন্তু তখন নজরুল ভাই ছিল, আমি সবাইকে নিয়ে মিটিং করছি, সকল ইয়েলো এখানকার ইয়েলো তখন গেছি এর আগে ইয়েলো, হ্যাঁ সবাইকে ডাকাইছি। এই যে ওনার অফিসে সবাইকে নিয়ে জয়েন্ট রেজিস্ট্রার অফিসে ডাকাইছি, সব অফিসাররা ছিল, লাইভ ছিল। আমরা যৌথভাবে মিটিং করে মানে জরিপ করতে বলছি যে আপনারাই পরামর্শ দেন লাইভ কোন কোন উপজেলা নিয়ে আসেন। ওনারা 2-3টা উপজেলা প্রস্তাব দিচ্ছেন, ওনাদের রিপোর্টের আলোকে আবার আমার সমবায় ডিপার্টমেন্টের একটা প্রস্তাব দিচ্ছে, সেইটা আমি মিটিং উপস্থাপন করছি করে মিরেশ্বরাই এবং হাটহাজারী সিলেকশন করা হয়েছে। পরবর্তীতে সুযোগ থাকলে আমরা আরো অন্য উপজেলা অ্যাড করব। তো এই যে ট্রেনিংগুলো রাখছে, যারা নিয়মিত শেয়ার শুনতে দেবেন তারা ট্রেনিং পাবেন, যারা নিয়মিত কিস্তি আদায় করবেন তারা ট্রেনিংগুলো পাবেন, ঠিক আছে? আর হচ্ছে মোটিভেশনের দিকে কথা, আপনার পেশা আরেকটা মোটিভেশন দিক জানেন। ছোটবেলা আমি যখন ছোট ছিলাম, আমার মা একটা গল্প করছিল, এক লোকের বাবা মা মারা গেছে, সে স্বপ্ন দেখে তার বাবা মা নর্দমা মানে আবর্জনা দুর্গন্ধ দিয়ে মধ্যে হাবুডু করতেছে, বাঁচার চেষ্টা করতেছে। এটা নিশ্চয়ই খারাপ স্বপ্ন। সে ঘুম থেকে উঠে গেল, ঘুম থেকে উঠে চলে গেল হুজুরের কাছে। হুজুর, আমি এটা কি স্বপ্ন দেখলাম? হুজুর আবার নিয়ে গেল বড় হুজুরের কাছে। হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যা কি? উনি অনেকক্ষণ চিন্তা করলেন, চিন্তা করার পরে এটা এমন হতে পারে ওর বাবা মা কষ্টে আছে। তো এমন একটা কাজ করেন, বোকজাত প্রাণী, যে প্রাণী কথা বলতে পারে তাদেরকে খাওয়ান, যেমন গরু ছাগল কথা বলতে পারে, ওই প্রাণীরে খাওয়ান, প্যাট করে খাওয়ান, তাহলে ওর দোয়া কাজে লাগতে পারে। তো উনি এরকম গরু ছাগল এরকম বোকজাত প্রাণী তাদেরকে খাওয়াইলো, হোয়াইট টেস্ট খাওয়াইলো। এরপরে একদিন স্বপ্ন থেকে তার বাবা মা ফুলের বাগানে একসাথে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ। এই স্বপ্ন দেখা আমরা আবার বড় হুজুর, হুজুর এটা কি দেখা? তুমি কি বোকজাত প্রাণীরা খাওয়াইছিলা? খাওয়াই। তারপরে হয়তো ওদের দোয়া করে এখন ওনারা হয়তো ভালো আছে। মোটিভেশনটা কোথায় আসবে? আপনি যে পেশায় আছেন, যে প্রাণীটাকে আপনি সেবা করছেন, সেও আল্লাহর সৃষ্টি, আপনিও আল্লাহর সৃষ্টি। তো তার সেবা করাতে দেখেন সৃষ্টিগত খুশি। আপনি যে গাছ লাগাচ্ছেন সেটাও কিন্তু আল্লাহর সৃষ্টি, তাই না? সেও আল্লাহর সৃষ্টি করে।
সুতরাং এটাকে আপনারা ইবাদত হিসাবে নেন, যে এটা আমার ইবাদত। আমি যে গাভী পালন করছি, পবিত্র কোরআনে সূরা বাকারার কথা তো আছে, এটা বললাম না। সূরার নাম হলে 66 আয়াতে কি বলা আছে, যে আমি চতুর্থ প্রাণীর মাংস এবং গোবরের মাঝখান থেকে কি বের করবো, রক্ত আর ইয়ার মাঝখান থেকে দুধ বের, যে এটা মানুষের জন্য পুষ্টিকর। এবং এইখান থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়া আছে, মানে মোটামুটি এরকম আর কি বাংলাদেশ। তাহলে দেখেন এই প্রাণী থেকে আমাদের অনেকে শিক্ষার আছে, আর সেই প্রাণী নিয়ে এখন প্রকল্প চলছে, তাই না? তো এই প্রাণীকে আপনি সেবা করে অনেকগুলো, একটা আধ্যাত্মিক দিক আছে, আরেকটা তো অর্থনৈতিক দিক আছে। আর যারা হিন্দু ধর্মাবলম্বী তারা তো জানে। দিদি আমি একটু কম হবে ঘুমাচ্ছে নাকি? আপনাদের ধর্মে তো মানে এটাকে পূজা করা হয়, গাভীকে কি করেন মায়ের মতো, তাই না? তাই না? দুই ধর্মেই কিন্তু এই পেশাটা খুব সম্মানজনক। সুতরাং আমি আশা করি আপনারা এই পেশাটাকে ওইভাবেই নেবেন, এটাকে ইবাদত হিসাবে নেবেন। আমরাও সরকারি কর্মকর্তা, আমরা যে যার দায়িত্ব, এটা আমাদের ইবাদত। আমরা জনগণের সেবা করছি। এই জনগণ কারা? আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রাণীর সেবা করছি, আল্লাহরই আরেক সৃষ্টি। নিয়তের উপর আমল নির্ভর করে, বরকত নির্ভর। সুতরাং নিয়ত ওইভাবে চিন্তা। আর প্রকল্প থেকে আমরা টাইম টু টাইম সেবা দেবো, কিন্তু আপনারা, এটা আপনার সম্পদ, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু আপনার সম্পদ, লাভ আপনার, আমার না। আমি শুধু সফলতার দায়টা নিব, মানে সফলতার ক্রেডিটটা নিব। যে আমার প্রকল্পে ওই আপা ছিল, সে এখন 10টা করে সে এখন স্বাবলম্বী, তার আর্থিক আয়। আমি আর্থিক লাভ কাজ, সেই জন্য আপনাদের বলছি, আমরা দিতেছি 2 লাখ, কিন্তু 2টা ফ্রিজিয়ান জাতের বকনা, যার বয়স 15 থেকে 20 মাস হতে হবে, 120 থেকে 150 কেজি হতে হবে ওয়েট, এরকম কিনতে লাগবে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, এরকম লাগতে পারে। আপনি 2 লাখও পাইতে পারেন, আবার 2,20,000 পাইতে পারেন, 2,30,000, 2.5 লাখ টাকা লাগতে পারে। এই বাড়তি টাকাটা নিজের পকেট থেকে দেওয়া হলেও ভালো জাতের বকনা কিনতে হবে, এটা হলো আমার অনুরোধ। নিজের থেকেও টাকা পড়েন, তাহলে সরকারের থাকলো, আপনার থাকলো, দুইজনে মিলে একটা ভালো, মানে 2টা ভালো বকনা কিনতে, ঠিক আছে? তাহলে আপনার, এটা আমার, এটা তোমার মধ্যে, এটা আমার, তাই না? এইটা একটা, এই অনুরোধটা থাকবে। যদি কিনাতে ছোট কিনেন বা দুর্বল কিনেন অথবা রুগ্ন কিনেন, তাহলে আপনার কপাল, আপনি খাইলেন। আমি এর আগে বলছিলাম না, ট্রেনিং এ বিয়ে করার সময় আমরা কি করি, সুন্দর মেয়ে, লম্বা চূড়া মেয়ে, ভালো বংশের মেয়ে, যার চরিত্র ভালো, যে পর্দানশীল, যে ফরেজগার, এমন মেয়ে চাই বউ হিসাবে, নাকি? যাতে আমার পরের বাচ্চা, পরের প্রজন্ম ভালো হয়, নাকি? তাই না? কত কিছু যাচাই করে। যদি কেউ আইসা কইছে যে না না, এই মেয়ে তো ভালো না, এই মেয়ে তো প্রেম করেনি, পড়ায় গেছিল, সাথে সাথে বিয়ে ক্যান্সেল। ঠিক কি? সত্য বললাম না, মিথ্যা বললাম, এটা যাচাইও করি না। কান কথা শুনে একটা মেয়ের বড় অন্যায় করি না, তাই না? আবার যাচাই করার সময় কি গরিবকে নিয়ে যায়, গরিবকে গিয়ে কয় যে দয়া করে পারো নি মা, কোরআনের ওই সূরা ইয়াসিন থেকে বলো। কেন? জানলো যে মেয়েটা নামাজি, মেয়েটা কোরআন তেলাওয়াত করতে পারে, তার মানে মেয়েটা ভালো, মেয়ের চরিত্র ভালো। আমার মেয়ের মার চরিত্র দেখে, মেয়ের মা কেন, মেয়ের বাবা কি করে, বংশমর্যাদা দেখে, এগুলো দেখে না কেন? যাতে মানে এই ভালো বংশের মেয়ে হলে, জাতের মেয়ে কালোও ভালো, কথা আছে না একটা, ভালো বংশের মেয়ে হলে এর পরের প্রজন্ম, পরের বাচ্চা কাচ্চাও ভালো হবে। এটা মানুষের জীবনে সত্য, এই দাবি বা এই বকনার ক্ষেত্রেও সত্য। ও বকনা মানে তো মেয়ে, জানেন তো, তার ক্ষেত্রে সেও তো মা হবে, তার থেকে বাচ্চা হবে। তাহলে তার মায়ের হিস্ট্রি, যেটা আমি আগে বলছি, উনিও বললো, এগুলো জানার দরকার আছে আমাদের, ঠিক আছে? জেনে বুঝে কিনবেন, কেনার সময় ঠকা যাবে না। 90% লোক কিন্তু কেনার সময় ঠকে, এই জন্য ওনাদের পরামর্শ নেবেন, ঠিক আছে?
তো এই আর ক্রয় কমিটিতে কে থাকবে? লাইভস্টক অফিসার, সাথে সহব অফিসার, সাথে কৃষি অফিসার। তো এই 3 সদস্য একটা কমিটি। ওনারা যখন ঘরে ঘরে গিয়ে দেখবে আপনি সঠিক জাতের ইয়ে কিনছেন, প্রত্যয়নের ফরম্যাটটা ওদেরকে দেখে এই ফরম্যাটটা আমার কাছে আসবে। লাইভস্টক অফিসার স্বাক্ষর করে আমাকে পাঠাবে, আমি তারপরে আপনাদের বাকি টাকা দিব, বাকি ভ্যাকসিন দিব, বাকি সুযোগ সুবিধা দিব। যার কেনাটা নিশ্চিত না আছে কোনো সুবিধা তো পাবেনই না, না কেনার কারণে। বা দুই একটা ঘটনা এমন হয়েছে বুঝছো, সার কিনছে গরু না কিনা, আমার কাছে কিন্তু গোপন খবর চলে আসে। হ্যাঁ করা যাবে, সার কিনছে, সার কুরবানি ঈদে আগে টাকা তাদের বেশি করছে জানেন, সার কিনে 1 মাস পালছে, পাইলা কুরবানি ঈদের সময় বেচছে সার, বেচে টাকা বেশি হয়েছে, এরপরে চিন্তা আর কি গরু গাবি কিনে। আমি এই সুযোগ নেইনি, আমি যখনই শুনছি সার কিনতে সাথে সাথে বলছি টাকা ফেরত নাইলে মামলা। পরে মামলার ভয় মান সম্মান তো সবারই আছে, টাকা ফেরত দিয়ে দিচ্ছে। অন্য চিন্তা করা যাবে মনে মনে যদি চিন্তা করেন, আমি কিন্তু দেখো আমি যাই না দেবো যে গরুর সাথে কথা বলতে পারে সে মানুষের তো পারে, ঠিক আছে, এরকম করা যাবে। তো সবাই ভালো থাকেন, আমি আর বেশি কথা বলবো না, আমাদের প্রধান অতিথি আছে। তো আশা করি আপনারা ভালো করবেন, আশা করি কোনো মামলা যাইতে হবে না। কিন্তু দুঃখজনক ঘটনা, আমার 2-1টা জায়গায় মামলা যাইতে হয়েছে, 2-একটা উপজেলায় এখন ঝামেলা আছে। হ্যাঁ গরু না কেনার কারণে মামলা করতেছে, মামলা হচ্ছে 2টা। একটা হলো সার্টিফিকেট মামলা, জামিন অযোগ্য, জামিনও পাওয়া যায় না এই মামলা। আরেকটা হলো যে সরকারি টাকা আত্মসাতের ফৌজদারি মামলা, খুব ভয়াবহ। জামিন অযোগ্য মামলা বুঝেন তো, জেলখানায় গেলেও নিজের পয়সা দিয়ে টাকা দিয়ে খাইতে হবে অথবা সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে, খুবই খারাপ জিনিস। আশা করি ওগুলো হবে না ইনশাল্লাহ। আপনারা ভালো মানুষ, এই এলাকার একটা সুনাম আছে, আর এই এলাকায় কোনো তদবিরও হয়নি, কোনো এমপি মন্ত্রী তদবির হয়নি। আমরা যথাযথ মাধ্যমে ওনাদের পরামর্শ নিয়ে করছি, এটা আমি নিজে একটু ফাইট করছি আপনাদের এলাকার জন্য। নিশ্চিত আমার সম্মানটা আপনারা রাখেন যাতে ভালো কিছু হয়। আর আপনাদের ওই গ্রামটা যেটা পর্যটন এরিয়াতে, ওই গ্রামের ঘোষণাই দেবে এটা দুগ্ধ গ্রাম, ওই গ্রাম হলো দুগ্ধ গ্রাম। এই এলাকায় আসবে, এসে বলবে যে দুগ্ধ গ্রামে যাবো, ওই মহামায়ার কাছে দুগ্ধ গ্রামে যাবো। সবাই লাইন ধরে যাবে, বড় লোকরা দুধ ভৈরা ঢাকায় যাবে না, চিটাং নিয়ে যাবে, ঠিক আছে। ওখানে দুধের প্রোডাক্ট অ্যাভেলেবল পাবেন, প্রোডাক্টের ভেরিয়েশন করবেন, বিভিন্ন টাইপের প্রোডাক্ট বানাবেন, প্রয়োজনে বিএসটির অনুমোদন নিয়ে দেবেন। তার প্রয়োজনে যান্ত্রিক সমিতির তো টাকা আছে, দরকারে টাকা আরো ভরবেন, এক একজনে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বিনিয়োগ করবেন সমিতিতে, ওরে সদস্যরা নিজেরাও টাকা দিতে পারবেন, কোনো সমিতির প্রজেক্ট নিতে পারবেন, সেই প্রজেক্টে 1 লাখ 1.5 লাখ টাকা নিজে একাই বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ করে ওখানে মেশিন বসাবেন, যন্ত্র বসাবেন, ওখান থেকে প্রোডাকশন করবেন, ঠিক আছে। তো আর বিভিন্ন জ্যাক তৈরি করবেন, আপনার প্রোডাক্টটা ধরেন স্বপ্ন আগ্রহ কীভাবে সাপ্লাই দেওয়া যাবে সেই জ্যাকগুলো তৈরি করবেন। আর লাইফ ডিপার্টমেন্ট থেকে অনেক জায়গায় যে এই হাব হয়, এখানে কি হাব আছে নাই? এখনো সেই সুযোগ আছে, দৈনিক 1500 লিটার দুধের সাপ্লাই থাকে, 1500 লিটার দুধ ডেইলি আমাকে দিতে হবে। তাহলে ওই ইউনিয়নে বা ওই 1-2টা গ্রাম মিলে আমরা একটা ডেইলি চিলিং চিলিং সেন্টার তৈরি করে দিই, বুঝছেন। এই সুযোগটা আছে, আশা করি যখন সবাই গরু কিনে ফেলবে, সবার দুধ দেওয়া শুরু হবে, তখন কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকেন। আমরা পাশাপাশি কিন্তু ব্র্যাকের সাথে আমাদের একটা এমইউ আছে, ওরাও আপনাদের কিছু সাপোর্ট সার্ভিস দেবে, যেমন আরঙের চিলিং প্ল্যান্ট করা, এরকম কিছু সাপোর্ট সার্ভিস আমরা পাবো। এরকম আরও কিছু আমরা জিও এনজিও মিলে যারা এই ডেইরি নিয়ে কাজ করে, যেমন আমরা 2 ডিপার্টমেন্ট ছাড়াও এনজিওরা আছে, তাদের সাথে আপনাদের লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন,
আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। সবাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছেন না আমার সাথে, আর আমার ফেসবুক আইডি বাংলা তুফাইল আহমদ আছে, দেখেন এখানে অ্যাড হয়ে যান। আমার মানে ওই আইডিতে সব পাবেন, ইউটিউব চ্যানেল আছে, আবার এই প্রকল্পের নামে একটা পেজও করছে, পেজ। ওখানে আপনার এই গাভী পালনের অনেক তথ্য পাওয়া যাবে, অনেক ভেটেরিনারি সার্জন ওখানে আছে, লোক আছে, তাদের সাপোর্ট আপনার পাবেন। সবাই ভালো থাকেন। আর আজকে যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ, প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আমরা এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সুযোগ্য চুরি বন্ধক, আমাদের বিভাগীয় মহোদয় জনাব আব্দুল মিয়া। আমি স্যারকে আহ্বান জানাবো, তিনি আমাদের মাঝে আমরা বিগত ট্রেনিং সময়কে আমরা পাইনি, কারণ স্যার মজে গিয়েছেন, সেজন্য স্যার বস্তুই মাত্র আসছেন। স্যারকে আজকের এই সমবায়িত উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সমবায়যুক্ত ঢাকা ভিত্তিক উত্তরগামী এলাকায় যুক্ত সমবায়িক সম্প্রসারণ আজকের এই ঋণের চেক বিতরণ অনুসারে সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা পানি সম্পদ কর্মকর্তা, আমাদের বন্ধুগণ, আমার প্রকল্প পরিচালক, জেলা সমবায় অফিসার চট্টগ্রাম এবং প্রিয় সমবায়ী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ সময় ধরে প্রাণী সম্পদ কর্মকর্তা এবং প্রকল্প পরিচালক মহোদয় আপনাদেরকে কিছু ডিটেলস এই প্রকল্পের বিভিন্ন দিকগুলো সম্পর্কে আলোচনা করছে। বিশেষ করে যে গবাদি পশু পালন এবং এই মার্কেটিং চ্যানেল সহ সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করেছি। আর আমাদের প্রকল্প পরিচালক কীভাবে মোটিভেশনাল মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে গবাদি পশু পালন, গরু পালন, সেগুলোর বিষয়ে আলোচনা করছি, জেলার সমবায় বিষয়ে আলোচনা করছি। আসলে আমি বিশেষ আপনাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছি না। আসলে যে উদ্দেশ্যে এই প্রকল্পটা নেওয়া হয়েছে, দুগ্ধ ঘাটতি, আসলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দুগ্ধ ঘাটতি আছে এবং দুধ কিন্তু একটা মানুষের যে খাদ্য সামগ্রীর মধ্যে অন্যতম একটা উপাদান, যেটা মানুষের শরীরের পুষ্টি ঘাটতি পূরণের জন্য সমস্ত উপাদানই দুধের মধ্যে থাকে। এবং আমরা জানি যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে বলেছে যে কোরআনের বিভিন্ন আয়াতে মানে গবাদি পশু অথবা প্রাণী সম্পদের কথা বলা হয়েছে, প্রকৃতই কারণ সুপ্রাচীন কাল থেকেই মানুষ কিন্তু এই চর্চার সাথে বিশেষ করে গবাদি পশু বা মানব জাতির সৃষ্টির লগ্ন থেকেই এই কাজের সাথে সম্পৃক্ত, তাই না? কারণ আমরা জানি যে হাবিল কাবিল যে আদম আলাইহিসসালামের সন্তান ছিল, তারা এই কুরবানি সেখানে তো এই বিষয়গুলো কিন্তু মানুষের জীবনের সাথে এই সুপ্রাচীন কাল থেকে জড়িয়ে আছে। এখন কথা হলো আমরা যে কাজটা করতেছি, সেই কাজ করতে গেলে এই কাজের প্রতি যদি আপনাদের দরদ থাকে, আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, কারণ এখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে, মনে করেন আমরা সমবায় সমিতি করলাম, আমরা এই ঘটনা বাস্তব কিনলাম এবং সেটাকে বড় পালন করলাম, সেখান থেকে আমাদের এই প্রোডাক্ট থেকে দুধ, তাই না? এবং দুধের মাধ্যমে এই এলাকার যে দুধের ঘাটতি আছে সেটা পূরণ করবো। পাশাপাশি এই এলাকার মানুষের নিজের, এই এলাকার মানুষের সর্বোপরি দেশের এই যে জিডিপি আছে, যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড আছে, যে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে, সেগুলো থেকে তারা বৃদ্ধি করে। মানে কারণ এই সেক্টরে কিন্তু অনেক আমাদের জিডিপি থেকে ডোমেস্টিক প্রোডাক্ট, এগুলোর অর্থনৈতিক বিষয়, এগুলোতে কিন্তু একটা বড় একটা ইফেক্ট আছে। তো মেইন উদ্দেশ্য হলো যে মানুষের যে স্বাস্থ্য, এটা কিন্তু একটা অনেক বিরাট ব্যাপার। কারণ মানুষের যদি বৃদ্ধিটা, মানুষের যদি যেমন আপনাকে সুস্থ মনে হয়, মানুষের যদি ঘাটতি থাকে, যেখান থেকে একটা প্রজন্ম তৈরি হবে, যে প্রজন্ম মেধাবী ছিল না, বুদ্ধিবৃত্তি ছিল না, এই প্রজন্ম একদিন দেখা যাবে যে একসময় আমাদেরকে কে চাকরি করবে, কারণ কি তাদের প্রতি বেশি তারা লেখাপড়া বেশি জানতো, তাদের অনেক ধরনের টেকনোলজিক্যাল জ্ঞান ছিল, এই জন্য আমাদের উপরে তারা ১৬ বছরে তারা কিন্তু আমাদেরকে সুযোগ করতে চাকরি করে। কিন্তু এই দুধ এমন একটা জিনিস, এটা যদি মানুষ পর্যাপ্ত পরিমাণে মানুষের যতটুকু দরকার সেটা যদি না পাই, কিন্তু মানুষের কিন্তু প্রকৃতিটা, মানুষের ওই বৃদ্ধিটা কিন্তু সুযোগভাবে সম্ভব হবে। এই যে প্রজন্ম এই দুধ ছাড়া তৈরি হবে, সেগুলো কিন্তু এই জাতিকে নেতৃত্ব দেওয়া বা ওইভাবে যে নিজেদেরকে ওইভাবে বিজ্ঞান বলে বা মানুষকে পরিচালনা করার যে নেতৃত্ব দেওয়া, সেই সুযোগটা থাকবে।
তো সেই জন্যই এই দৃষ্টিকোণ থেকে আমাদের সবাই আমরা এখানে আজকে উপস্থিত নিজের প্রজন্মকে নিজেদেরকে একটা মানে উন্নত সমৃদ্ধশালী জাতি গঠনে কিন্তু আপনাদের কাছে তো আমার প্রথম কথা হলো যে প্রকল্পটা নেওয়া হয়েছে আপনারা অত্যন্ত ভাগ্যবান, কারণ এগুলো সব জায়গায় নেয় বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই প্রথম এক্সপান্ডেশন 50টা উপজেলা হয়েছে, বাংলাদেশে অনেক উপজেলা আছে। তো সেই ক্ষেত্রে গোলা উপজেলা মধ্যে আপনাদের বেছে নিয়েছে। তো আপনারা যদি এই জিনিসটা আন্তরিকভাবে গ্রহণ করেন এবং একটা জিনিস করার ক্ষেত্রে আন্তরিকতা অনেক বড় দরকার, এটা না থাকে তাই কিন্তু কোনো কাজই মানুষ করতে পারে। তো আমার বিশ্বাস আপনারা এই জিনিসটাকে হৃদয় দিয়ে গ্রহণ করবেন এবং যে উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং আপনারা এটাকে এইভাবে গ্রহণ করে নিজেদের এলাকার সর্বোপরি দেশের উন্নয়নে নিজেদেরকে নিবেদন করে নিয়ে আসা করতেছে। আর জেলা এবং উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আমরা যে সমবায়গুলো আমরা কিন্তু আপনাদের সাথে আছি, আমরা সবসময় আপনাদেরকে যে কোনো ব্যাপারে বিশেষ করে এই প্রকল্পের সাথে সরকারগুলোকে আমরা আমাদের পক্ষ থেকে মনে করবো, আমরা দেখবো, দেখভাল করবো। আপনারা আপনাদের কাজগুলো সঠিকভাবে করবেন, সমস্ত ধরনের সহায়তা আমাদের কাছ থেকে পাবেন। কারণ এই যে মনে করেন মানুষকে এখন সবাই ব্যবসা ভিত্তিক চিন্তা করে, একটা বিজনেস ওরিয়েন্টেড মনোভাব। আপনারা গ্রাম অঞ্চলে আছেন, এখানে কিন্তু যে আমার দৃষ্টিতে এই এলাকাটাকে বেছে নেওয়া হচ্ছে, ওই পরিবেশ ওই উপযোগিতা আছে। তো এই জিনিসগুলো এই টাকা দেওয়ার পরপরই আপনারা যে কমিটি আছে উপজেলা পর্যায়ে ওনাদের সাথে যোগাযোগ করে আপনাদের যদি কোনো ওই চ্যানেল থাকে ওই ঘটনাগুলো কিনা ইমিডিয়েটলি কিন্তু কিনতে পারে। টাকা নিয়ে এগুলো ফেলে রাখা যাবে না, যে আমি নিলাম আবার অনেকে শুনলাম যে গবাদি বই দিয়ে সার কিনে সার কিনে করতে গাভি গপনা কিনতে হবে এবং সেটাকে লালন পালন করে 1 বছরের আপনাদের গ্যাস পিরিয়ড আছে, তাই না? তো অনেক বড় সুবিধা, অনেক ক্ষেত্রে কিন্তু যে অন্য জায়গা থেকে মনে করলো ফিনান্সিয়াল সাপোর্ট পাঠিয়ে কিন্তু সুবিধা থাকে না, এনজিও বা ব্যাংক থেকে কিন্তু সাপোর্ট পাওয়া যায় না। তো আপনাদের প্রতি সরকার এই সুযোগটা দিয়েছে, এই আপনারা এই সুযোগটা গ্রহণ করে এটাকে সঠিকভাবে এটা বাস্তবায়ন করে নিজেদের উন্নয়নে, এলাকার উন্নয়নে, পাশাপাশি দেশের উন্নয়নে আমাদের পক্ষ থেকে সকল ধরনের সাপোর্ট আপনারা পাবেন। আমি আর আসলে দীর্ঘায়িত করছি না, কারণ অনেক আলোচনা হচ্ছে। ধন্যবাদ।